রাত তখন গভীর। ঘড়ির কাঁটা 12টার ঘণ্টা পেরিয়েছে। শহর ডুবে আছে অদ্ভুত এক নীরবতায়। হঠাৎ করেই সব রাস্তার আলো একে একে নিভে গেল। মনে হচ্ছিল কে যেন অদৃশ্য হাত বাড়িয়ে পুরো শহরটাকে অন্ধকারের চাদরে ঢেকে দিল। মানুষজন হঠাৎ থমকে গেল। কারো কারো জানালার ভেতর থেকে ভয়ে কাঁপা চোখ উকি দিচ্ছে অন্ধকারে। শিশুরা কান্নায় ভেঙে পড়ছে। বয়স্করা একে অপরকে প্রশ্ন করছে, এ কি হচ্ছে? ঠিক তখনই আকাশের বুক চিরে ভেসে উঠল এক অদ্ভুত আলো। নীলাভ রঙের, যেন সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে। ধীরে ধীরে সেই আলো ঘন হতে হতে মহাশূন্য থেকে নেমে আসতে লাগল। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল অরিন্দম। সাধারণ চাকরিজীবী, তেমন আলোড়ন জাগানো মানুষ নয়। কিন্তু তার চোখে মুখে সবসময় একটা অদম্য কৌতূহল। আজকের রাতের দৃশ্য যেন তাকে মুগ্ধ করে ফেলল। সে চারপাশে তাকিয়ে দেখল। সবাই ভয় পেয়ে ঘরে লুকাচ্ছে। কিন্তু সে একা দাঁড়িয়ে রইল। যেন অদ্ভুত কোনো টান তাকে আটকে রেখেছে। নীল আলোর ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো একটা অবয়ব। দূর থেকে মনে হচ্ছিল মানুষ, কিন্তু কাছে আসতেই বোঝা গেল না, এটা মানুষ নয়, আবার পুরোপুরি প্রাণীও নয়। তার শরীর ঝকঝকে ধাতুর মতো চকচক করছে। চোখ জ্বলছে আগুনের মতো। আর হাতে ধরা আছে এক ভয়ঙ্কর অস্ত্র। অস্ত্রটা দেখতে তলোয়ারের মতো, কিন্তু তার ধার থেকে বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে পড়ছে। রাস্তার পাশের ল্যাম্পপোস্টে আঘাত পড়তেই পুরোটা ভেঙে চুরমার হয়ে গেল। অরিন্দমের বুক ধকধক করতে লাগল। তবুও তার ভেতরে এক অদ্ভুত সাহস কাজ করছিল। সে মনে মনে বলল, আজকের রাত হয়তো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, অথবা সবচেয়ে রোমাঞ্চকর হতে চলেছে। অরিন্দম দাঁড়িয়ে আছে মাঝরাস্তায়। তার চারপাশ ফাঁকা। দূরের বাড়িগুলোয় শুধু ভয়ার্ত চোখ। আকাশের বুক থেকে নেমে আসা অবয়বটা এখন স্পষ্ট। তার উচ্চতা অন্তত 7 ফুট। শরীর ঝকঝকে ধাতব খোলসে ঢাকা। প্রতিটি পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছে। চোখ দুটো রক্তলাল। আর হাতে ধরা বিদ্যুতের তলোয়ার যেন আকাশ বিদীর্ণ করে দিচ্ছে। অরিন্দম বুঝতে পারছে, এটা কোনো মানুষ নয়। এটা এমন কিছু যাকে পৃথিবী আগে কখনো দেখেনি। হঠাৎ অবয়বটা থেমে গেল। তার লাল চোখ সরাসরি অরিন্দমের দিকে স্থির হল। এক মুহূর্তের জন্য অরিন্দমের বুক কেঁপে উঠল। কিন্তু সে দৌড়ে পালাল না, বরং বুক সোজা করে দাঁড়িয়ে রইল। অবয়বটা অদ্ভুত কণ্ঠে গর্জে উঠল, যেন হাজারটা যন্ত্র একসাথে কথা বলছে। পৃথিবীর সন্তান, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? অরিন্দম স্তব্ধ হয়ে গেল। কণ্ঠে কোনো ভয় না দেখিয়ে সে জিজ্ঞেস করল, তুমি কে? আর এখানে কেন এসেছ? অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চারপাশে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। একটা মুহূর্তে মনে হচ্ছিল সে অরিন্দমকে আঘাত করবে। কিন্তু হঠাৎ অস্ত্র নামিয়ে বলল, আমার নাম এরাক্স। আমি এই পৃথিবী জয় করতে আসিনি, বরং খুঁজতে এসেছি একজনকে, যে আমার জাতিকে বাঁচাতে পারবে। অরিন্দম স্তম্ভিত হয়ে গেল। তার মনে প্রশ্নের ঝড়। আমি? একজন সাধারণ মানুষ? তুমি আমাকে খুঁজছ কেন? এরাক্স তার চোখ জ্বালিয়ে বলল, কারণ তোমার ভেতর আছে এক শক্তি, যা তুমি নিজেও জানো না। এরাক্সের কণ্ঠের প্রতিধ্বনি থামার আগেই হঠাৎ আকাশ আবার কেঁপে উঠল। অরিন্দম ভেবেছিল কেবল এরাক্সই এসেছে, কিন্তু না। নীল আলোর ফাটল থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা অবয়ব। তাদের শরীর কালচে লোহার মতো। চোখ জ্বলছে নীল আগুনে। প্রতিটি হাতে অদ্ভুত অস্ত্র। কেউ ধনুকের মতো কিছু ধরে আছে, যা থেকে আলো বিস্ফোরণ বেরোয়। আবার কেউ লম্বা বর্ষা ঘোরাচ্ছে, যার মাথায় বিষাক্ত শিখা জ্বলছে। এরাক্স গর্জে উঠল, না, তারা এখানে আসার কথা ছিল না। ওরা আমার শত্রু। অরিন্দমের বুক ধুকপুক করতে লাগল। তার মাথায় প্রশ্ন গিজগিজ করছে, এরা কারা? আমি এখানে কিভাবে জড়িয়ে গেলাম? কিন্তু ভাবার সময় নেই। অন্ধকার রাস্তায় হঠাৎ ঝলসে উঠল আগুন। শত্রু অবয়বগুলোর একজন অরিন্দমের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে ছিল লোহার বর্ষা। সেটা সোজা অরিন্দমের বুকে গেঁথে দেওয়ার চেষ্টা। অরিন্দম স্বভাবত চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে
তার বুক থেকে অদ্ভুত এক নীল আলো ছিটকে বেরিয়ে এল। একটা অদৃশ্য ঢালের মতো সেটা বর্ষাকে ঠেকিয়ে দিল। শত্রু অবয়বটা ছিটকে কয়েক মিটার দূরে গিয়ে পড়ল। অরিন্দম স্তম্ভিত হয়ে হাতের দিকে তাকাল। তার তালুতে জ্বলছে রহস্যময় নীল আলো। এরাক্স চিৎকার করে উঠল। হ্যাঁ, এটাই সেই শক্তি। তুমিই নির্বাচিত জনগু। শত্রুরা একসাথে ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুৎ, আগুন, আলো সব একসাথে ঝলসে উঠল। এরাক্স তার বিদ্যুতের তলোয়ার চালাল। আর অরিন্দমও অদ্ভুত নীল শক্তি দিয়ে আঘাত ফিরিয়ে দিল। পুরো রাস্তা কেঁপে উঠল। ভাঙা ল্যাম্পপোস্টগুলো একে একে বিস্ফোরিত হল। মানুষ জানালা দিয়ে আতঙ্কে দেখছিল। একজন সাধারণ মানুষ কিভাবে অচেনা দানবদের বিরুদ্ধে লড়ছে। কয়েক মিনিটের ভয়াবহ সংঘর্ষের পর রাস্তা ভরে গেল ভাঙা ধাতব দেহ আর ধোঁয়ায়। এরাক্স হাঁপাতে হাঁপাতে বলল, তোমার শক্তি জেগে উঠেছে। কিন্তু এটা কেবল শুরু। সবচেয়ে বড় বিপদ এখনও বাকি। অরিন্দমের চোখে তখন কেবল একটাই প্রশ্ন, আমি কে আসলে? আর কেন আমি? রাস্তার ধোঁয়া এখনও কাটেনি। এরাক্স আর অরিন্দম হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে, চারপাশ ভরা ভাঙা ধাতব দেহের স্তূপে। অরিন্দমের বুকের ভেতর সেই নীল আলো এখনও মৃদু জ্বলছে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মেঘ জমে নেই, তবুও চারদিক অন্ধকার। তীব্র ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, যেন মৃত্যু নিজে নেমে আসছে। রাস্তার মাঝখানে হঠাৎ সৃষ্টি হল এক অদ্ভুত ফাটল। মাটির ভেতর থেকে উঠল কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশালাকার অবয়ব। উচ্চতা অন্তত 10 ফুট। শরীর কালো ধাতুর তৈরি বর্মে ঢাকা। চোখ দুটো জ্বলছে লাল আগুনে। তার হাতে বিশাল এক কুঠার, যার ধার অন্ধকারকে কেটে দিচ্ছে। এরাক্স ফিসফিস করে বলল, সে এসেছে। ছায়ার সম্রাট ড্রাভানিসকু। অরিন্দম তাকিয়ে রইল। ড্রাভানিসের উপস্থিতিতেই চারপাশের বাতাস জমে বরফের মতো হয়ে গেছে। মনে হচ্ছিল পৃথিবীর প্রতিটি কণা তার সামনে কাঁপছে। ড্রাভানিস গর্জে উঠল। তার কণ্ঠে এমন শক্তি ছিল যে চারপাশের কাঁচ ভেঙে গেল। এরাক্স, তুমি বিশ্বাসঘাতক। তুমি আমাদের শক্তি মানুষদের হাতে তুলে দিচ্ছ। এবার তোমাদের পৃথিবী হবে আমার সাম্রাজ্যের অংশও। অরিন্দম সাহস সঞ্চয় করে বলল, তুমি যেই হও না কেন, আমি তোমাকে এই পৃথিবী ধ্বংস করতে দেব না। ড্রাভানিস হো হো করে হাসল। তুমি একটা মানুষ? তুমি আমার বিরুদ্ধে দাঁড়াবে? হঠাৎ সে তার কুঠার আকাশে তুলল। এক মুহূর্তে আকাশ বিদ্যুতের ঝলকানিতে কাঁপল। আর বজ্রপাত সোজা রাস্তার মাঝখানে আছড়ে পড়ল। পুরো এলাকা বিস্ফোরিত হল এক প্রচণ্ড শব্দে। এরাক্স চিৎকার করে উঠল, অরিন্দম, এটাই সেই যুদ্ধ যেটা তোমাকে জিততেই হবে। অরিন্দম বুকের ভেতর জ্বলতে থাকা নীল আলোয় হাত মুঠো করে দাঁড়াল। তার শরীর থেকে এবার আগের চেয়ে 10 গুণ বেশি শক্তি বেরোতে লাগল। নীল শিখায় যেন তার চারপাশ আলোকিত হয়ে উঠল। ড্রাভানিস ধীর পায়ে এগিয়ে এল। রাস্তা ফেটে যাচ্ছে তার প্রতিটি পদক্ষেপে। তার চোখ সরাসরি অরিন্দমের চোখে স্থির। দুই ভিন্ন জগতের দুই শক্তি এক ভয়াবহ সংঘর্ষের দিকে এগোচ্ছে। আকাশ বিদ্যুতের ঝলকে কাঁপছে। পুরো শহর নিস্তব্ধ। মানুষ দূরের ভবনগুলোর জানালায় লুকিয়ে তাকিয়ে আছে। রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে ছায়ার সম্রাট ড্রাভানিস, অন্যদিকে সাধারণ মানুষ থেকে নির্বাচিত যোদ্ধা অরিন্দম। ড্রাভানিস তার বিশাল কুঠারটা এক হাতে ঘোরাল। ধারালো ধাতু বাতাস ছিঁড়ে যাওয়ার শব্দ তুল। প্রতিটি ঘূর্ণনে বিদ্যুতের রেখা চারদিকে ছড়িয়ে পড়ছে। অরিন্দম তার হাতের তালুতে জ্বলা নীল শক্তি আরও প্রবল করে তুলল। তার শরীর থেকে নীল আগুনের মতো আলো বেরোতে লাগল। এক মুহূর্তের জন্য চারপাশ জমে থাকা নীরবতা ভাঙল। ড্রাভানিস বজ্রের মতো গর্জে উঠল, আমি এই শহরকে ধ্বংস করব। তুমি যদি আমার সামনে দাঁড়াও, তাহলে তোমাকেও মাটির সঙ্গে মিশিয়ে দেব। অরিন্দম আর একটু দেরি করল না। সে দুহাত ছড়িয়ে নীল শক্তিকে এক বিশাল তরঙ্গে রূপ দিল। সেটা ছুটে গেল ড্রাভানিসের দিকে। কিন্তু ড্রাভানিস কেবল এক ঝটকায় কুঠার চালিয়ে সেই শক্তিকে ছিন্নভিন্ন করে দিল। বিস্ফোরণ। রাস্তার মাঝখানে আগুন আর ধোঁয়ার মেঘ তৈরি হল। কাঁচ ভাঙা শব্দ, ধুলোয় অন্ধকার হয়ে গেল চারপাশ। ধোঁয়ার ভেতর থেকেই ড্রাভানিস হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। তার কুঠারের আঘাত সোজা অরিন্দমের মাথার উপর পড়তে যাচ্ছিল।
অরিন্দম শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পাশে সরে গেল। তবুও আঘাত মাটিতে পড়তেই রাস্তা কয়েক মিটার গভীর গর্ত হয়ে গেল। এরাক্স দূরে দাঁড়িয়ে চিৎকার করল, অরিন্দম, তোমার শক্তি কেবল আলো ছোড়া নয়, এটা তোমার ভেতরের বিশ্বাস আর সাহসের প্রতিচ্ছবি। তুমি যত বিশ্বাস করবে শক্তি তত প্রবল হবে। অরিন্দম চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার মনে ভেসে উঠল শহরের মানুষের মুখ, শিশুদের কান্না, নিরীহদের ভয়। তার বুক থেকে হঠাৎ বিস্ফোরিত হল আগের চেয়ে অনেক শক্তিশালী নীল আলো। ড্রাভানিস এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে অস্বস্তির ঝলক। এ আলো, এ শক্তি, এটা অসম্ভব। অরিন্দম মুঠো বেঁধে সামনে এগোল। তুমি যত শক্তিশালী হও না কেন, আমি আমার শহরকে রক্ষা করব। এবার সত্যিকারের যুদ্ধ শুরু হল, নীল শক্তি আর অন্ধকার কুঠারের সংঘর্ষে। আকাশ কেঁপে উঠল, বজ্রপাত ফেটে পড়ল, শহর যেন দুলে উঠল এক মহাপ্রলয়ের নাচে। অরিন্দম আর ড্রাভানিস মুখোমুখি দাঁড়িয়ে, চারপাশে আগুন, ধোঁয়া আর ভাঙা কংক্রিটের স্তূপ। শহর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ড্রাভানিস তার বিশাল কুঠারটা দুহাতে ধরে আকাশে ঘুরিয়ে মাটির দিকে নামাল। আঘাতটা এত প্রবল ছিল যে পুরো রাস্তা ফেটে গিয়ে আগ্নেয়গিরির মতো আগুন বেরোতে লাগল। অরিন্দম দ্রুত নিজের শক্তি ঢাল তৈরি করে আঘাত ঠেকাল। ধাক্কা এতটাই তীব্র যে অরিন্দম কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। তার কাঁধ ব্যথায় ঝাঁকুনি খেল, কিন্তু নীল আলো এখনও তার শরীর ঘিরে আছে। এটাই তাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছিল। অরিন্দম দাঁত চেপে উঠে দাঁড়াল। সে ডান হাত উঁচু করল। হঠাৎ সেই হাত থেকে বেরিয়ে এলো এক নীল তরবারি, যেন তার শক্তি অস্ত্রের রূপ নীল। অরিন্দম চিৎকার করে সামনে ঝাঁপিয়ে পড়ল। তার তরবারির আঘাত ড্রাভানিসের কুঠারের সাথে মিশে গেল। চমকপ্রদ সংঘর্ষ। আকাশ বিদ্যুতের আলোয় ফেটে পড়ল। শহরের সব আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। এই দুই অস্ত্রের প্রতিটি আঘাতেই ভবনগুলো দুলে উঠছিল। ড্রাভানিস এক হো হো হাসি দিয়ে বলল, মন্দ না মানুষ, কিন্তু তুমি এখনো আমার সামনে তুচ্ছও। সে সজোরে অরিন্দমকে ঠেলে দিল। অরিন্দম আবার ছিটকে গেল। রাস্তার উপর গড়াগড়ি খেয়ে থামল। তার কপাল থেকে রক্ত ঝরতে লাগল। এরাক্স ছুটে এসে চিৎকার করল, অরিন্দম, হাল ছেড়ো না। তোমার শক্তির অর্ধেকও তুমি ব্যবহার করনি। তুমি যদি এখন ভেঙে পড়ো, তাহলে এই পৃথিবী শেষ। অরিন্দম কষ্টে উঠে দাঁড়াল। তার বুক থেকে আবার আলো ছড়াতে শুরু করল। সে চোখ বন্ধ করল। আর সেই মুহূর্তে তার ভেতরে যেন কিছু ভেঙে খুলে গেল। নীল আলোর সাথে হঠাৎ মিশে গেল এক সোনালি আভা। অরিন্দমের চারপাশ জ্বলে উঠল। ড্রাভানিসও অবাক হয়ে পিছিয়ে গেল। না, এটা তো অসম্ভব। সোনালি শক্তি তো বহু হাজার বছর আগে হারিয়ে গেছে। অরিন্দম ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে তখন আগুনের মতো দিতা। সে শান্ত স্বরে বলল, এবার পালা তোমাকে হারানোর গু। অরিন্দমের শরীর এখন দুই রঙের আলোয় জ্বলছে, নীল ও সোনালি। তার চারপাশের বাতাস যেন আগুনে দাউ দাউ করছে। রাস্তার ভাঙা কংক্রিট ভেসে উঠে বাতাসে ঝুলছে। ড্রাভানিসের চোখ লাল আগুনে জ্বলছে। সে কাঁপা গলায় বলল, সোনালি শক্তি, এটা কিভাবে সম্ভব? এ শক্তি তো আমাদের জাতি হাজার বছর আগে ধ্বংস করে দিয়েছে। এরাক্স বিস্ময়ে তাকিয়ে আছে। তার ঠোঁট কাঁপছে। আমি জানতাম না। অরিন্দমের ভেতর ওটা আছে। সে কেবল নির্বাচিত নয়, সে শেষ রক্ষকও। অরিন্দম দুহাত মেলে ধরল। তার বুক থেকে আলোর ঝড় ছড়িয়ে পড়ল, যেন সূর্য মাটিতে নেমে এসেছে। মানুষ জানালা থেকে তাকিয়ে বুঝল, তাদের শহরে নতুন এক যোদ্ধার জন্ম হল। ড্রাভানিস আর সময় নষ্ট করল না। সে কুঠার উঁচিয়ে এক ঝটকায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে দিল। কালো ধোঁয়া, বিদ্যুতের ঝলক, আর চারদিক থেকে দানবীয় ছায়া বেরিয়ে এল। আলো যতই হোক, ছায়া সবসময় বেঁচে থাকে। অরিন্দম এগিয়ে গেল। তার সোনালি নীল তরবারি এবার বিদ্যুতের গতিতে নেমে এল। প্রথম আঘাতেই ড্রাভানিসের কুঠারের ধার চিরে গেল। প্রচণ্ড বিস্ফোরণ। অন্ধকার ছিটকে পড়ল চারপাশে। শহরের আকাশ দুভাগ হয়ে গেল। এক পাশে অন্ধকারের কুয়াশা,
অন্য পাশে আলোর ঝলকানি। ড্রাভানিস প্রচণ্ড আঘাত খেল, কিন্তু থেমে যায়নি। সে রক্তলাল চোখে তাকিয়ে গর্জে উঠল, তুমি যতই চেষ্টা করো, আমার শক্তির উৎস ভেতরে নয়, বাইরে। আমি ছায়ার সাম্রাজ্যের প্রভুগু। তার কণ্ঠের সাথে সাথে আকাশের ফাটল আরও বড় হয়ে গেল। সেখানে থেকে বেরোতে শুরু করল অসংখ্য ছায়াসৈনিক, কালো দেহ, লাল চোখ, অদ্ভুত গর্জন। অরিন্দম চারদিকে তাকিয়ে বুঝল, এটা শুধু যুদ্ধ নয়, এটা পুরো পৃথিবীর বেঁচে থাকার লড়াই। সে গভীর নিঃশ্বাস নিল। তার চারপাশে আলো ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল। এরাক্স দূরে থেকে চিৎকার করে উঠল, অরিন্দম, মনে রেখো, সোনালী শক্তি শুধু ধ্বংসের জন্য নয়, এটা সৃষ্টি আর মুক্তির শক্তি। তুমি চাইলে এ পুরো ছায়া ভস্ম হয়ে যাবে। অরিন্দম চোখ বন্ধ করে মুঠি শক্ত করল। তার মনে কেবল একটাই কথা, আমি হারব না। যতক্ষণ একটা প্রাণ বেঁচে আছে, আমি শেষ আলো হয়ে দাঁড়িয়ে থাকব। তার শরীর থেকে আলো ফেটে বেরোল, যেন সূর্য বিস্ফোরণ হল পৃথিবীতে। ড্রাভানিস পিছিয়ে গেল। তার ছায়াসৈনিকরা একে একে ভস্ম হয়ে যেতে লাগল। কিন্তু ড্রাভানিস শেষবারের মতো গর্জে উঠল, না, আমি এই আলোকে মুছে ফেলব। যদি দরকার হয়, আমার পুরো সাম্রাজ্য নিয়ে আসব। সে কুঠার আকাশের দিকে তুলে ধরতেই আকাশের ফাটল আরও বিশাল হয়ে গেল, যেন এক অদ্ভুত ভিন্ন জগতের দরজা খুলছে। ড্রাভানিস যখন আকাশ ফাটিয়ে তার সাম্রাজ্যের দরজা খুলছিল, ঠিক তখন অরিন্দমের মাথার ভেতর হঠাৎ প্রচণ্ড শব্দ বেজে উঠল। মনে হল কেউ যেন তার ভেতরে কথা বলছে। আওয়াজটা কোমল কিন্তু শক্তিশালী। অরিন্দম, তুমি ভাবছ তুমি কেবল মানুষ, কিন্তু না, তোমার জন্মেই হয়েছিল এই লড়াইয়ের জন্য। অরিন্দম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। তার চারপাশে সময় যেন থেমে গেল। ড্রাভানিস, ছায়াসৈনিক, সবকিছু স্থির। তার চোখের সামনে ভেসে উঠল 1000 বছর আগের দৃশ্য। দেখতে পাচ্ছে এক প্রাচীন নগরী, সোনালি আলোয় ঝলমল করছে। মানুষ আর আকাশীয় সত্তারা পাশাপাশি বাস করছে। হঠাৎ সেই নগরে নেমে এলো অন্ধকারের ঝড়। ড্রাভানিসের জাতি আক্রমণ চালাল। ভয়াবহ যুদ্ধে ধ্বংস হয়ে গেল সবকিছু। কিন্তু শেষ মুহূর্তে এক মহাযোদ্ধা, যার শরীরে ছিল নীল আর সোনালী শক্তির মিশ্রণ, নিজেকে উৎসর্গ করল। সে তার আত্মার একটা অংশ মানবজাতির ভবিষ্যতে পাঠিয়ে দিল, যাতে একদিন আলো আবার ফিরে আসে। আওয়াজটা আবার বল, সে যোদ্ধা ছিল তোমার পূর্বপুরুষ। তুমি তার রক্তের উত্তরাধিকারী। তোমার ভেতরেই সেই শক্তি ঘুমিয়েছিল। আজ জেগে উঠেছে পৃথিবীকে রক্ষার জন্য। অরিন্দমের বুক কেঁপে উঠল। মানে, আমি কেবল একজন সাধারণ মানুষ নই? আমি সেই প্রাচীন যোদ্ধার উত্তরসূরি? আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে গেল। হ্যাঁ, তুমি শেষ আলো। তুমি ব্যর্থ হলে আলো আর কখনো ফিরবে না। সময়ের গতি আবার শুরু হল। ড্রাভানিস গর্জে উঠছে। তার সাম্রাজ্যের দরজা পুরোপুরি খুলে যাচ্ছে। অসংখ্য ছায়া বেরোচ্ছে ফাটল থেকে। অরিন্দম এবার ভিন্ন মানুষ হয়ে দাঁড়াল। তার চোখে দিতা, শরীর থেকে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ছে। সে চিৎকার করে বলল, ড্রাভানিস, আমার পূর্বপুরুষরা যেখানে থেমে গিয়েছিল, আমি সেখান থেকে শুরু করব। আজ তোমার ছায়ার সাম্রাজ্য ধ্বংস হবেই। আকাশের ফাটল ধীরে ধীরে বিশাল হয়ে উঠল। এমন লাগছিল যেন পৃথিবীর উপরে আরেকটা দুনিয়া খুলে গেছে। সেখান থেকে বেরোচ্ছে আগুনের নদী, কালো ধোঁয়া, আর অসংখ্য বিকট আকারের ছায়াসৈনিক। তাদের চেহারা মানুষের মতো হলেও শরীর কঙ্কালসার, চোখ লাল জ্বলন্ত কয়লার মতো, হাত পা লম্বা আর ধারালো নখে ভরা। তাদের গর্জন শহরের কাজ ভেঙে দিচ্ছিল। শুধু সৈনিক নয়, আকাশে দেখা গেল কালো ডানাওয়ালা দানব, যারা বজ্রের মতো ডানা ঝাপটাচ্ছে। মাটির ভেতর ফাটল ধরল। সেখান থেকে বেরোল বিশাল ছায়াদানব, যাদের মাথা নেই, শুধু বুকে এক লাল জ্বলন্ত চোখ। মানুষজন আতঙ্কে চিৎকার করতে লাগল। পুরো শহর যেন নরকে ডুবে গেল। ড্রাভানিস কুঠার উঁচিয়ে গর্জে উঠল, এবার পৃথিবী আমার হবে। আলো চিরদিনের জন্য নিভে যাবে। অরিন্দম এক পা এগিয়ে এল। তার সোনালি নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ছে।
কিন্তু সৈন্যের সংখ্যা এত বেশি যেন সমুদ্রের ঢেউ। এরাক্স তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি একা তাদের আটকাতে পারবে না, অরিন্দম। কিন্তু মনে রেখো, সোনালী শক্তি কেবল যুদ্ধের জন্য নয়, এটা জাগিয়ে তুলতে পারে মানুষের ভেতরে লুকিয়ে থাকা সাহসকে। অরিন্দম চোখ বন্ধ করল। তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল, যা শহরের প্রতিটি মানুষকে স্পর্শ করল। একটা অদ্ভুত ঘটনা ঘটল। যারা ভয়ে কাঁপছিল, তাদের চোখেও এক ঝলক আলো ফুটে উঠল। শিশুর কান্না থেমে গেল, বৃদ্ধের বুকেও শক্তি এল। মানুষের মন থেকে ভয় সরে গিয়ে আশার আগুন জ্বলে উঠল। অরিন্দম চিৎকার করে উঠল, এই পৃথিবী কোনো ছায়ার সাম্রাজ্যের জন্য নয়, এটা আমাদের ঘর। এখানে আলোই রাজত্ব করবে। তার শরীর থেকে আলো ফেটে বেরোল, ড্রাভানিসের ছায়াশূন্যদের আছড়ে ফেলে দিল মাটিতে। আকাশের দানবগুলো ছাই হয়ে ঝরে পড়তে লাগল। ড্রাভানিস এক মুহূর্তের জন্য থেমে গেল। তার লাল চোখ রাগে ফেটে পড়ল। সে কুঠার মাটিতে আছড়ে চিৎকার করল, তুমি ভাবছ এভাবে আমাকে হারাতে পারবে? তাহলে এসো মানুষ, চল দেখি কে আসল সম্রাট। আকাশ বিদ্যুতে ফেটে পড়ল। মাটির ওপর দাঁড়িয়ে মুখোমুখি হল আলো বনাম ছায়ার দুই সম্রাট। আকাশ কেঁপে উঠছে, বজ্রপাত ছুঁড়ে মারছে। মাটির ফাটল থেকে বেরোচ্ছে ড্রাভানিসের অসংখ্য সৈন্য। কালো দানব, লম্বা ছায়াসৈনিক, চোখ জ্বলন্ত ছায়া। শহরের প্রতিটি রাস্তায় যেন যুদ্ধক্ষেত্র। অরিন্দম তার সোনালি নীল আলো চারপাশে ছড়িয়ে দিয়েছে। প্রতিটি আলোঝলক যেন শহরের মানুষের সাহস জাগাচ্ছে। মানুষজন জানালা থেকে তাকিয়ে চিৎকার করছে, কিন্তু তারা জানে অরিন্দম একাই তাদের শেষ আশা। ড্রাভানিস কুঠার উঁচিয়ে আকাশে ঝাঁপিয়ে পড়ল। আজ শেষ রাত্রি, মানুষরা আর কখনো আলো দেখবে না। অরিন্দম হাত তুলে শক্তি ঘূর্ণিত করল। নীল আলো তরবারির মতো ঘূর্ণন করে ড্রাভানিসের আঘাত ঠেকাল। এক মুহূর্তে বজ্রপাত আর আলো একত্রিত হয়ে রাস্তার মাঝখান বিস্ফোরণ ঘটাল। বিস্ফোরণ! মাটির স্তূপ উড়ে গেল। ছায়াসৈনিকরা একে একে ছিটকে পড়ল। ড্রাভানিস কেঁপে উঠল। তার কুন্তার আগুনের মতো ঝলকানি হঠাৎ ফিকে হয়ে গেল। অরিন্দম এগিয়ে এল। তার চোখে দ্বিধা। তার শরীর থেকে বেরোচ্ছে সূর্যের মতো আলো। সে বলল, আমি শুধু মানুষের রক্ষা করব না, তোমার অন্ধকারকে চিরতরে নির্মূল করব। ড্রাভানিস চিৎকার করে আকাশে কুঠার নামাল। অরিন্দম তার আলো তরবারি নিয়ে আঘাত ফিরিয়ে দিল। তাদের সংঘর্ষে আকাশের বজ্রপাতও লজ্জিত হয়ে পিছনে সরে গেল। কিছুক্ষণ চলল চরম সংঘর্ষ। ড্রাভানিসের শক্তি ভাঙতে লাগল। অরিন্দমের সোনালি আলো তার ভেতরের সাহসকে আরও প্রবল করছে। শেষ মুহূর্তে অরিন্দম তার সব শক্তি একত্রিত করে এক বিশাল নীলসোনালি বোম্ব বানাল। এবার শেষ! চিৎকার করে সে বোম্ব ফেলে দিল। ভয়ঙ্কর বিস্ফোরণ! ড্রাভানিস আর তার ছায়াসৈনিকরা ছাই হয়ে গেল। শহর শান্ত। আলো ফিরেছে। মানুষ আবার আশার সঙ্গে হাসছে। এরাক্স দাঁড়িয়ে হেসে বলল, অরিন্দম, তুমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিলে না, তুমি শেষ আলো হয়ে বিশ্বকে রক্ষা করেছই। অরিন্দম নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। তার চারপাশ সোনালি নীল আলো ঝলমল করছে। সে বুঝল যুদ্ধ শেষ, কিন্তু তার ভেতরের সাহস আর আলোর শক্তি চিরকাল থাকবে।